নমস্কার, স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠান দুপুরের লাঞ্চ বক্সে। আমি শর্মিষ্ঠা রয়েছে আজ আপনাদের সঙ্গে। দুপুর 2:30 বাজে আর দিনের একটা প্রথম শুরু মানে হচ্ছে একটা নতুন সকাল। নতুন সকাল ধাপে ধাপে একটু করে পেরিয়ে আমরা মধ্যাহ্নে প্রবেশ করি। আর মধ্যাহ্ন মানেই কিন্তু এই মুহূর্তে হয়তো অনেকে আপনারা লাঞ্চ করতে বসেছেন কিংবা দুপুরের খাবার খেতে বসেছেন। কেউ হয়তো বাড়িতে টেবিলে, কেউ হয়তো বা অফিসের একটু কোনায় নিজের টিফিনটা সারছেন। হঠাৎ করে মনে হলো টিফিনের ফাঁকে বা লাঞ্চ করতে করতে আমরা টুকটাক সারাদিন বা সারা সপ্তাহ ধরে মাথার মধ্যে যে পোকাগুলো কিলবিল করে বা মাথার মধ্যে যে একরাশ দুশ্চিন্তাগুলো ঘোরাফেরা করে সেগুলো নিয়ে একটু ঝালিয়ে নেওয়ার চেষ্টা করি। সেগুলো নিয়ে আমরা হয়তো নিজের সঙ্গে নিজে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি, একটু ভাবি আপনজনের সঙ্গে, একটু ভাবি অনেকের জন্য বা কখনো ভাবি নিজের জন্য, তাই তো? এই মুহূর্তে যারা আমাদের হয়তো টিভি স্ক্রিনে কিংবা মোবাইলের একটু ফাঁকে লাঞ্চ করতে করতে এই অনুষ্ঠানটা দেখছেন আর ভাবছেন যে শর্মিষ্ঠা কী বলছে, হয়তো মনের কথাগুলি বলার চেষ্টা করছে, কারণ এটা এমন একটা অনুষ্ঠান আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নতুন অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছতে হয়তো আরও অনেকটা সময় লাগবে, একটু সময় আমাদের দেবেন। আর তারই ফাঁকে আমরা একটু 2-4টে মনের কথা আদান প্রদান করব বা বলা যায় একটু শেয়ার করি। চলুন একটু দুপুরের এত ব্যস্ততার মাঝে মাঝে হাজারো চিন্তার মাঝে একটু 2-4 কথা বলি, একটু গল্প করি, একটু তার মধ্যে নিজেদের চিন্তা ভাবনাগুলো একটু আপনজনের মতন করে বন্ধু হয়ে শেয়ার করে দিই। দেখুন, এখন বন্ধুত্বের যুগ, জেন জির যুগ, আর এরই মধ্যে কিন্তু জেন জির যুগে প্রভূত বিষয়গুলো উঠে আসছে। দেখুন, আমারও মা যখন ছোটোবেলায় একটা টিফিন বক্সে একটু করে খাবার দিত, আমরাও এভাবে যখন খাবার বা বলা যায় হয়তো এখন সবসময় সে সুযোগটা হয় না, কিন্তু যখন দুপুরে এরকমই কোনো ব্যস্ততার ফাঁকে আমরা একটা টিফিন বক্স খুলি বা নিজের লাঞ্চ বক্সটা বের করি, তখন অনেকেই খুলে দেখেন বা কেউ হয়তো জানতে পারেন না পরিবারের সদস্যরা কি রয়েছে তার এই লাঞ্চ বক্সে। গেস করবেন আজকে আমার লাঞ্চ বক্সে আপনাদের জন্য কি থাকছে? বলেই ফেলি, আজকে আমার লাঞ্চ বক্সে থাকছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এমন একটা ভাইটাল বিষয়, যেটাকে কিন্তু বিশ্বাস করুন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিটা মা, প্রতিটা মেয়ে, প্রতিটা নারীর জন্য খুব গুরুত্বপূর্ণ। আমার লাঞ্চ বক্সে আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নারীদের নিরাপত্তা। দেখুন, নারীদের নিরাপত্তা নিয়ে যত বলা যায়, যত দিন গেছে, আগামীতে আরও অনেক দিন আসবে, যতটা কম বলা যায়, কিন্তু এখন সময়টা একটু বদলেছে। দেখুন, আমি খুব বেশি রাজনীতির কথা এই অনুষ্ঠানে আলোচনা হয়তো আমরা কেউ করব না, কারণ আমরা খুব একটু আড্ডার মধ্যে কথা বলার চেষ্টা করবো। সঙ্গে আপনারা থাকবেন দুপুরের মাত্র 20 থেকে 22-25টা মিনিট। আসুন একটু গল্প করে নিজেদের মতন করে একটা নতুন ভাবনার জগৎ তৈরি করি, একটু হালকা হই। আর এখানে লাঞ্চ বক্সে বলছিলাম যে এই বঙ্গে মেয়েদের নিরাপত্তার কথা। আপনি হয়তো, হ্যাঁ কাকিমা আপনাকেই বলছি, আপনি হয়তো এই মুহূর্তে খাবার পাতে বা হয়তো ডিমের ঝোলটা দিতে দিতে ভাবছেন আমার মেয়েটা যে রাস্তায় বেরিয়েছে সে রাত্রিবেলা সঠিকভাবে যতক্ষণ না ফিরবে ততক্ষণ হয়তো আপনার মনে একটা চিন্তা তো থাকছে, ভাবছেন তো? বিশ্বাস করুন, এই বঙ্গে এতদিন ধরে এই চিন্তা নিয়ে প্রত্যেকটা মা, আমার মা ভাবে, প্রত্যেকটা মেয়েদের মা ভাবে, প্রত্যেকটা নারীদের কথা তার পরিবারের সদস্যরা ঠিক এইভাবেই ভাবে। আর এই ভাবতে ভাবতেই হয়তো এই ক্ষেত্রে হয়তো না বললে একটু মনে করে দিতে হয় যে অনেক অপরাধ সংঘটিত হয়েছে। যদি মনে করে থাকি, যদি ভুল না করে থাকি, আর ঠিক দুদিনের মাথায় আরজিকর কাণ্ডে 2 বছর পড়তে হবে। সেই মেয়েটি একটি মায়ের মেয়ে ছিল, মায়ের কোল থেকে হারিয়ে গিয়েছিল। আমরা দেখেছি হাঁসখালি, আমরা দেখেছি কামদুনি, আমরা দেখেছি না জানি দিল্লির অভয়া কাণ্ড। একের পর এক আমি দিল্লিকে বাদ রেখে বঙ্গে ফিরে আসার চেষ্টা করি। কত না মায়ের কোল থেকে কত মেয়েরা চলে গিয়েছেন, চলে যেতে হয়েছে, তাদেরকে ছিনিয়ে নেওয়া হয়েছে পৃথিবীর বুক থেকে। নিরাপত্তার ছবিটা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আজকে এটাই আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে এবার আপনাদের শুরুতে একটু বলবো যে এই বঙ্গের নিরাপত্তার ছবিটা বোধহয় এবার একটু নতুন করে নতুন সরকার আসার পর বদলাতে শুরু করেছে।
অনেক বাহিনী মহিলা হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে, অনেক দুর্গা বাহিনী, প্রমিলা বাহিনী তৈরি করা হয়েছে, যাদের কাজ এই বঙ্গে মেয়েদের নিরাপত্তায় বা আপনার মেয়েটা বাড়ি সঠিকভাবে ফিরবে কিনা, কিভাবে ফিরছে, বা রাস্তাঘাটে কোথাও বিপদে পড়ে গেলে, আটকে পড়ে গেলে, কেউ উত্ত্যক্ত করলে কিভাবে এই মহিলা হেল্প ডেস্কগুলির সাহায্য নেওয়া যায়, তৎক্ষণাৎ বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এইভাবেই আজকে আপনাদের কাছে একটু পৌঁছাবো এবং আপনাদের মতামত আমাদের এই সরাসরি কথা বলেন এই ফোন নাম্বারে আপনারা শেয়ার করতে পারেন। তার আগে দেখব নতুন সরকার ক্ষমতায় আসার পর বিশেষ করে কয়েকটি স্পর্শকাতর যে থানাগুলো রয়েছে কলকাতায়, ওয়ার্ডগঞ্জ থানা থেকে শুরু করে আরও বিভিন্ন থানা, এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু পরিদর্শন করেছেন। এবং নতুন প্রশাসনের একটা বিশেষ উদ্যোগ বলা যেতে পারে, মহিলা হেল্প ডেস্ক থেকে শুরু করে, এবং নতুনভাবে এই সরকার মহিলা নিরাপত্তায় যে কোনো আপোষ হবে না এটাই বারবার বলার চেষ্টা করছেন, যাতে ঘরের মেয়েরা ঘরে ফিরতে পারেন সুরক্ষিতভাবে। দেখুন। প্রথমে ওয়াটগঞ্জ, তারপর ইকবালপুর। কলকাতার একের পর এক থানায় সারপ্রাইজ ভিজিট। আচমকাই পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। কাজ সরেজমিনে খতিয়ে দেখলেন শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি তিনি পুলিশ মন্ত্রীও। রাজ্যের আইন শৃঙ্খলার দায়িত্ব তাঁর কাঁধেই। তাই কিভাবে কাজ চলছে, বিভিন্ন অভিযোগে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, নজরে মুখ্যমন্ত্রী। দুটি থানায় তার বিধানসভা এলাকাতেই। বুধবার পুলিশের শীর্ষ কর্তাদের আগে থেকে কিছু না জানিয়েই প্রথমে ওয়াটগঞ্জ থানায় পৌঁছে যান তিনি। পুলিশ কর্মীরা কিভাবে কাজ করছেন, কিভাবে এফআইআর নেওয়া হচ্ছে, ডিউটি অফিসার কিভাবে দায়িত্ব পালন করছেন, এসব বিষয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মীদের কাছ থেকে খোঁজ খবর নেন। রাজ্যের প্রতিটি থানায় মহিলাদের সাহায্যের জন্য যে বিশেষ হেল্প ডেস্ক খোলার নির্দেশ দেওয়া হয়েছিল তা ঠিকঠাক কাজ করছে কিনা এবং সেখানে মহিলারা প্রয়োজনীয় সাহায্য পাচ্ছেন কিনা তা তিনি সরাসরি কর্মীদের সঙ্গে বসে যাচাই করেন। থানার লকআপেও নজরদারি করেন। সকালে পিডব্লিউডি টেন্টে পুলিশের সঙ্গে বৈঠক এবং তারপরই ভবানীপুর বিধানসভার অন্তর্গত দুটি থানায় সারপ্রাইজ ভিজিট করলেন মুখ্যমন্ত্রী। প্রথমে তিনি ওয়াটগঞ্জ থানায় যান এবং দ্বিতীয় এই ইকবালপুর থানায় যান। আর এই দুটি থানায় ভবানীপুর বিধানসভার অন্তর্গত। প্রথমে থানায় এসে যারা অফিসার ইনচার্জ রয়েছেন তাদের সঙ্গে যেরকম তিনি কথা বলেছেন, পাশাপাশি নারী নিরাপত্তা নিয়ে যে ওমেন হেল্প ডেস্ক রয়েছে সেই ওমেন হেল্প ডেস্কের পরিস্থিতি কী রয়েছে, কিভাবে সেই হেল্প ডেস্ক কাজ করছে, সেই বিষয়টা খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী সারপ্রাইজ ভিজিটের মূল উদ্দেশ্য ছিল থানাগুলির বর্তমান পরিকাঠামো এবং সুযোগ সুবিধা কেমন রয়েছে তা নিজে সশরীরে খতিয়ে দেখা, পাশাপাশি থানার সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা। মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী পুলিশকে বার্তা দিয়ে এসছেন যে কোনো রাজনীতির কাছে মাথা নত নয়, রাজনীতি মুক্ত হয়ে পুলিশকে ভয়মুক্ত হয়ে কাজ করতে হবে। এবার দেখা যাচ্ছে যে সরজমিনে থানা ভিজিটের মাধ্যমে যেমন একেবারে নিচুতলার পুলিশ কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন তিনি, পাশাপাশি সাধারণ মানুষকেও বার্তা দিলেন যে কোনো অভিযোগ থাকলে তারা সরাসরি থানায় আসুন, পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে। এবং আইন শৃঙ্খলার পরিস্থিতি কী সেই বিষয়টাও কিন্তু সরজমিনে খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী। পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক থানা ঘুরে দেখার পর মির্জা গালিব স্ট্রিটে অবস্থিত দমকলের সদর দপ্তরে যান। সেখানে তিনি জরুরি পরিস্থিতিতে দমকল বাহিনীর তৎপরতা ও সার্বিক প্রস্তুতি খতিয়ে দেখেন এবং আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বুধবারই বড়বাজার এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় কতক্ষণের মধ্যে ব্যবস্থা গ্রহণ হয়েছে সেই বিষয়েও জানতে চান মুখ্যমন্ত্রী। বড়বাজারে ফায়ার খবর পেয়েছিলেন হেডকোয়ার্টার থেকে, 4:40 আপনি কিসে খবর পেলে নিলেন? আপনার এমনি নর্মাল কলে না কন্ট্রোল রুমে? গাড়ি কখন বেরোলো? ওখানে পৌঁছালেন তখন 45 চলে। কটা গাড়ি ছিল? কতক্ষণের মধ্যে আগুন জ্বালাতে পারেন? বিপর্যয় মোকাবিলা দপ্তরের সচিবের সঙ্গে বৈঠকের পরই হঠাৎ চলে এলেন মুখ্যমন্ত্রী দমকলের সদর দপ্তরে। সেখানে আধিকারিকদের সঙ্গে, কর্মীদের সঙ্গে তিনি যেমন কথা বলেছেন, আলাপচারিতা করেছেন, পাশাপাশি জানার চেষ্টা করেছেন যে অভিযোগ আসার পর বা কোনো রকম খবর আসার পর দমকল কতক্ষণে পৌঁছে যায় এবং যে বড়বাজারে আগুন লেগেছে সেই ঘটনারও খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানে কোনো ফায়ার লাইসেন্স ছিল কিনা সেই বিষয়টাও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন যে কয়েক মাসের মধ্যেই এই দমকলকে ঢেলে সাজানোর পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। বৈঠকের পরেই তিনি যেমন থানা ভিজিট করেছেন, পাশাপাশি দমকলের সদর দপ্তরেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরা সুজিত প্রামাণিকের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্য, ক্যালকাটা নিউজ, কলকাতা।
আমরা দেখালাম যে ছবিটা একটু একটু করে বদলাতে শুরু করেছে। আমি একটু আপনাদের সঙ্গে কথা বলি, একটু ফোন করে আপনারা বলুন না মেয়ের জন্য চিন্তা হয় কি না, বা এখন হলে এই ছবিটা একটু বদলানো দরকার কিনা। কারণ শুধু তো সরকার উদ্যোগ নিলে হবে না, প্রয়োজন হয়েছে সবার সচেতনতা। আমার আপনার সবার মিলিত সম্মিলিত এই প্রচেষ্টায় কিন্তু নতুনভাবে একটা নতুন ছবি করতে পারে। আমাদের প্রথম কলার আজকে লাঞ্চ বক্সে আমি পেয়ে গেছি। কে রয়েছেন আমার সঙ্গে একটু কথা বলি। নমস্কার। হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। শুভ দ্বীপ্রহর। দক্ষিণ চব্বিশ পরগনা মন্দিরবাজার বিধানসভা সুলতানপুর প্রোগ্রাম থেকে সোমনাথ দেব। হ্যাঁ বলুন, কি বলবেন? আজকে আমি একটু নিরাপত্তা নিয়ে কথা বলছি, মানে মেয়েদের নিরাপত্তা। নারী নিরাপত্তা নিয়ে ব্যাপারটা বলছি ম্যাডাম। আমার বয়স হিসেবে আমি বামপন সরকারকে দেখেছি, সেই সময় তো কোনো নিরাপত্তা সেরকম ছিল না। তারপর দীর্ঘ 15 বছর তৃণমূলের সরকার হয়েছিল, তার একটাই ইচ্ছা ছিল কোথাও বেশি ভাগ নেওয়ার চাই, নারী নিরাপত্তা। আর চাই বলে রাজ্যে যে কোনো ঘটনা ঘটে যায় আমি ওদিকে দেখবো, আমার 75% চাই 30% তোমরা নিয়ে যা খুশি করো। আজকে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ম্যাডাম, আমি আপনাকে কি বলে জানাবো, ওনার সঙ্গে প্রণাম জানাই। 3 বছরের সরকারের পরে যে কথা কাজ করে দিয়েছে মমতা ব্যানার্জি, 100 বছর থাকলে এই সরকার কোনোদিন কাজ করতে পারতেন না। আজকে কি মুখ্যমন্ত্রী ছিলেন, দুর্নীতি পুরো মুড়ে ছিল, দুর্নীতির মধ্যে মোড়া ছিল। আজকে কত ঘটনা আজকে করে যদি আমাদের এই মাননীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকাকালীন হতো, 24 ঘন্টায় অ্যাকশন নিয়ে নিত, 24 ঘন্টা। আজকে সেই মহিলাটা আজকে 7 তারিখ আর 2 দিন বাদে তার 2 বছর পূর্ণ হবে, তার এখনো সেই টাল মেটাল বিচার চলছে। আরে সত্য যদি নুকিয়ে ফেলে কি করবে ম্যাডাম আপনি বলুন না। আমরা তো দেখেছি টিভিতে 3টে বডি পড়ে আছে, 4টে বডি মানে ওর বডি, এইটা তুলে এনে নির্মল ঘোষ, সোমনাথ দে, পানিয়াটি, সোমনাথ শ্যাম, এরা সকলেই মিলে জোর করে তাকে দাও করিয়ে দিল। আচ্ছা সেই নির্মল ঘোষ পালিয়ে ঘোষ দাঁড়াচ্ছে। দাদা শুনুন না, বলছি বাড়িতে এরকম ছোট বাচ্চা মেয়ে বা আমার বয়সী এরকম কোনো মেয়ে আছে? আজকে প্রধানমন্ত্রী যেরকম বলে দিয়েছে, আপনি শুনলেন আমি কি বলছি? বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাত 12টা 2টো মহিলারা রিমান্ডে ঘুরবে রাজ্যের মধ্যে। কোন পেপার বক্তব্য আয়নার চোখের দিকে তাকিয়ে কথা রেখে তুই বলে কথা বলার সাহস দেবে না, এটুকু আমি বললাম। আচ্ছা বেশ, ধন্যবাদ। আমিও আপনাকে কিছু জিজ্ঞেস করেছিলাম। যাই হোক, আমার খুব জানার বিষয় যারা এই মুহূর্তে মেয়ের মায়েরা, দিদিরা, বোনেরা বা যাই হোক, যারা একেবারে, আমি তাদের কথা সবসময় কেন বলবো, যারা ওয়ার্কিং লেডি আছে সবসময়, যারা রাস্তায় বেরোন, আমরা এমন ঘটনাও দেখেছি কর্মক্ষেত্র থেকে ফেরার পথে কোনো একটি যুবক সেই মেয়েটিকে উত্ত্যক্ত করলো, ছুরিকাঘাতে এমন আহত হলো তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। এই ঘটনা ঘটছে। দেখুন এই ছবিটা এবার বোধহয় বদলানো দরকার, কিন্তু বিষয় হচ্ছে এবার প্রতিজন ওয়াইজ, মানে প্রতি মানুষ অনুযায়ী প্রতিজনের ক্ষেত্রে তো এইভাবে পুলিশ দেওয়া যায় না। এবং সেক্ষেত্রে দেখতে গেলে নিজেকে অনেক বেশি অ্যালার্ট থাকতে হবে রাস্তাঘাটে। এই যে মহিলা স্কোয়াড টিমগুলো তৈরি করা হচ্ছে, কতটা হেল্পফুল বলে মনে করছো তোমরা? এটাও তো একটু শেয়ার করতে হবে। একজন দর্শক রয়েছেন আমার সঙ্গে। হ্যালো, নমস্কার। হ্যালো নমস্কার, আমি সিঞ্জনা ব্যানার্জি বলছি শেওড়া ম্যাম। তো আমি একটা অন্য দৃষ্টিকোণ থেকে নারী নিরাপত্তা নিয়ে মানে একটু ভেবে বলছি কথাটা, যে সবার আগে একটু বলি, তুমি কি ওয়ার্কিং লেডি না বাড়িতে থাকো? না না, আমি বাড়িতে বেশ। তো আমি একটা দিক থেকে বলতে চাই যে যতই যে আর যাই হয়ে যাক, যে হ্যাঁ এই নিরাপত্তার জন্য এত ব্যবস্থা এত কিছু, যতক্ষণ না মানুষের মানসিকতা চেঞ্জ হচ্ছে এই বিষয়, মানে মেয়েরা যে একটা পণ্য নয়, মেয়েরা যে মানে জামা কাপড় একটু খোলা পড়লো মানেই তাকে একেবারে ছিঁড়ে খেতে হবে, এরকম একটা মানসিকতা, মানে সিংহ বাঘসিংহের মতো যে আমি খাবার পেয়েছি একটা খাচ্ছি, এরকম একটা মনোবৃত্তি যা আমরা দেখছি এতদিন। ছোট 12 বছরের বাচ্চা থেকে, 12 বছর তো অনেক বেশি বললাম, 6 বছর 3 বছর, মানে এরা তো নারী তো মানে কথাটাই তাদের ক্ষেত্রে বলা যায় না, তারা তো একদম মানে শিশু, সবেমাত্র তারা জগৎকে মানে চিনছে বলা যায়। এটাই তো লজ্জা। তাদেরকে তো কোনোভাবে ছাড়া হচ্ছে না। তো এটা তো বিকৃত মানসিকতা যতক্ষণ না সমাজ থেকে যাচ্ছে, কোনো দিন এই পরিবর্তন হবে না। শুধু নারীরা কি বাইরে নির্যাতিত হচ্ছে, বাড়ির মধ্যে শোনা যায় কাকা দাদু, মানে পুরুষদের হাতে নারীরা নারী হচ্ছেই না। এটা না আমি খুব ভাবি, আমি জানি না তুমি ভাবো কিনা, যখন একটু ফাঁকা সময় পাও। আচ্ছা এই যে মানসিকতা চেঞ্জ, যেটা তো রাতারাতি কোনো ট্যাবলেট না, এমন একটা ট্যাবলেট খেয়ে ফেললাম যে কাল সকাল থেকে আমার মানসিকতা চেঞ্জ হয়ে যাবে,
কিভাবে চেঞ্জ সম্ভব, কিভাবে বদলটা সম্ভব বলো না? আমরা আস্তে আস্তে 21st সেঞ্চুরিতে রয়েছি। হ্যাঁ, মানে এর বদলটা সম্ভব হচ্ছে পুরুষরা যেহেতু নারীর উপর অত্যাচার মানে শারীরিক যে নির্যাতনটা করছে, তো এটা বিভিন্ন দেশে, আমাদের দেশে হয়তো সব থেকে বেশি দেখা যাচ্ছে। তো বাইরে বিদেশে গেলে দেখা যায় কিন্তু রাত্রিবেলা একটা মেয়ে ওলা উবের নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তার আমরা সবসময় চূড়ান্ত আমরা রেপ, ধর্ষণ এগুলো নিয়ে বলছি, কেন তুমি বলো না? প্রাতঃভ্রমণ করতে যাচ্ছে, ধরে নাও তোমার বাড়ির কোনো কাকিমা পিসিমা প্রাতঃভ্রমণে যাচ্ছে, সকালবেলা ফাঁকা রাস্তাঘাট, বৃষ্টি পড়ছে, শুনশান রাস্তা, গলার হাটটা দাম করে ছিনতাই করে নিয়ে চলে গেল। এটাও তো একটা দিক, এটাও তো একটা বিষয়। এর চেঞ্জ যতদিন না হচ্ছে, মানে কবে হবে কোনো ঠিক নেই। যত সরকার একটা নিয়ম চালু করবে, কিন্তু সেটা তো মানতে হবে জনসাধারণকে। করোনার সময় সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে, কজন মাস্ক না পরে তো প্রচুর লোককে ধরা পড়া হয়েছে। তাদের মানসিকতাটাই সেরকম, যা হবে হবে। বা এরা ভাবছে যে 2 দিন জেলে ঢুকবো, 2 দিন আমরা শাস্তি পাবো, তারপর ছাড়া পেয়ে যাবো, ম্যাক্সিমাম কি হবে, ফাঁসি হবে। এটাও তো এখন ওদের কাছে সোজা হয়ে গেছে, ফাঁসি হবে, ম্যাক্সিমাম ফাঁসি হবে। মানে এটা কি খুব সহজ মানে বিষয়? এটা লাস্ট কথা হয়ে গেছে তাদের কাছে। ফাঁসি হবে, ঠিক আছে, অত্যাচার মানে ওদের যেটা চাহিদা সেটা তো ওরা করে নিচ্ছে যা করা। এবং যার উপর দিয়ে যাচ্ছে, যেমন বারুইপুরের ঘটনাটা, একটা 12 বছরের বাচ্চা একে মেরে তাকে জলের মধ্যে মানে করে দিল, মানে ভাবা যায় না, চিন্তা করা যায় না এগুলো, এই ঘটনাগুলো। তো এই মানসিকতা যতদিন না পরিবর্তন হচ্ছে, সুতরাং এর পরিবর্তন করা সম্ভব নয়। মেয়েদের এইভাবেই, আমরাও এখন চিরকাল সন্ধে হলে একটু রাত্রি হলেই বাইরে রাস্তাঘাটে একটু সন্ধ্যের পর, আমি বলি সন্ধ্যে 7টার পর, চলো তোমার সময় বললাম 8টার পর বেরোতে ভয় লাগে। হয়তো এখনো লাগে, আগের সরকার আর এই সরকার বলে আমরা তো কিছু তফাৎ, কিছু মানে মোবাইলটা যদি হাত থেকে কেড়ে নিয়ে নেয়, মোবাইলে আমার সুযোগ, আমি তো মোবাইলটা যদি নিয়ে নেয়, তো আমি 4টে ছেলে মিলে বা 2-3টে ছেলে মিলে একটা মেয়েকে যদি চেপে ধরে, মুখ মানে সেলফলেস নিয়ে তুলে নিয়ে যায় বা কিছু করে, কার কি ক্ষমতা আছে কিছু করার? 2টো ছেলে মিলে যদি ধরে বাইকে করে যাচ্ছে, ধরে নিয়ে চলে গেছে, এরকম তো প্রচুর ঘটনা শোনা যায়। তো মেয়েটা কি করবে? সেটা অসহায়, তার তো কিছু করার নেই। নিজেরা একটু সচেতন হতে পারি না? আরো অনেকটা বেশি আমরা নিজেদেরকে একটু আরো বেশি স্ট্রং করতে পারি না? হ্যাঁ, সেটা তো অবশ্যই, যেরকম বলছে মেয়েদের একটু যদি ক্যারাটে শেখা যায়, বা নিজের যদি আত্মরক্ষার জন্য কোনো কিছু ব্যবহার করা যায়, কিছু যদি একটা ব্যবস্থা হয়, তো আবার সেটা আবার অনেক মেয়েরা যদি খারাপ হিসেবে ব্যবহার করে, সেটাও তো অনেক চিন্তার ব্যাপার আছে না। হয়তো কোনো ছেলে করেনি কোনো খারাপ কিছু, তাকে উল্টো দিক থেকে কোনো নারী কোনো বদমাইশি করলো বা কিছু, সেটাও তো একটা চিন্তার। ওই জন্য বিভিন্ন কারণে যেভাবেই হোক আমরা সেই ভয়ের মধ্যেই থেকে যাচ্ছি, মানে ভয় থেকে বেরোতে কোনোভাবেই আমরা পাচ্ছি না। এটা হচ্ছে মেন ব্যাপার। ভয়টা সেই মনের মধ্যে থেকেই যাচ্ছে। স্কুল যাক, কলেজ যাক, অফিস যাক, যাই করুক, একটু রাত হলেই চিন্তা, কেন ফিরছে না, কি হয়েছে। আমি যদিও শাওড়াফুলি থাকি, স্টেশনেতেই ব্যান্ডেলেতে সেদিন এক ঘটনা ঘটেছে। একটা মেয়ে, একটা ছেলে, সে লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েছিল, তাকে বলা হয়েছে যে তুমি কেন এখানে উঠেছো, সে এক ধাক্কা মেরে তাকে মেয়েটাকে ট্রেন থেকে ফেলে দিয়েছে, তার মাথা ফেটে গেছে। তো সে ভয়েই বলেছে যে তুমি কেন লেডিস কম্পার্টমেন্টে উঠেছো ছেলেটাকে, তো সে ফেলে দিয়েছে তাকে ট্রেন থেকে। এই ঘটনার সামনে এসে একদমই অনেক ধন্যবাদ জানাবো। বুঝতেই পারছি যে কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই যারা এই দুপুরবেলা হয়তো একটু ফাঁকা সময় পাচ্ছ, তারা হয়তো সত্যি কাজের ব্যস্ততার মধ্যে হয়তো ঠিক বাড়ির বাইরে যে মেয়েটা রয়েছে, বাড়ির বাইরে শুধু মেয়ে কেন বলবো, বাড়ির বাইরে পরিবারের অন্যান্য সদস্যরা তো রয়েছে, তাদের জন্য নিশ্চয়ই একটু হলেও চিন্তা হয় যে ঠিকঠাক সুস্থভাবে নিরাপদভাবে আমার ঘরের মেয়েটা, আমার ঘরের বাচ্চাটা সে ফিরতে পারবে তো। এবং যেরকমটা সৃঞ্জনাও যেরকমটা বলেছে খুব স্বাভাবিকভাবে, যে দেখো এটাও ঠিক যে একই মুদ্রা 2টো পিঠ হয়। কারণ সবসময় যে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে ঘটনাগুলো সামনে আসে তার আড়ালেও আর একটা ছবি থাকে। কিন্তু বিষয় হচ্ছে যে মেয়েদের যে ঘটনাগুলো এখনো পর্যন্ত ঘটে গেছে, আমরা হাঁসখালি দেখলাম, আমাদের কাছে পার্ক স্ট্রিটের ঘটনা রয়েছে, আমাদের কাছে কামদুনি রয়েছে, আমাদের কাছে কাটোয়া ঘটনা রয়েছে, আমাদের কাছে রায়গঞ্জের ঘটনা রয়েছে, ইসলামপুরের ঘটনা রয়েছে। দিকে দিকেই এতগুলো দিকের বিষয় সব থেকে বড় কথা যা না বললেই নয়, আমি শুরুতেই বলেছিলাম, আর 2 দিন পর দেখতে দেখতে একবার ভাবো 2 বছর হতে চললো যে আরজি করের ঘটনা, 2টো বছর। এবং এটা নিয়ে এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে, স্বাভাবিক পরিবার লড়ছে, এবং সেই জায়গাতে আমি এখন আসছি না। কিন্তু একটা মেয়ে যে কর্মক্ষেত্রে গিয়েছিল, সে তার জায়গাটাকে, কারণ দেখো যারা
ওয়ার্কিং লেডি হয় না আমাদের মতন, বা যারা বাইরে সত্যি কাজ করে 10 ঘন্টা 12 ঘন্টা, প্রাইভেট সেক্টরগুলি কোনো তো বাধা ধরা টাইম থাকে না, আরও কাজ করো আরও কাজ করো, অর্থাৎ এই কাজের মধ্যে দিয়ে তাদেরকে যতটা পরিমাণ টাইম ইনভেস্ট করতে হয়, সেখানে একটা সময় দেখা যায় অফিসে কিন্তু বেশিরভাগ সময়টা তাদের সেটাই তখন হোম গ্রাউন্ড। আর সেখানে যদি নিরাপত্তাটুকু না থাকে, কোথায় থাকবে, কোথায় আসবে কাজ করতে, যেটা আরজি করে ঘটনা অন্তত প্রমাণ হয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণভাবে ভাবার সময় আসে। দেখতে দেখতে 2 বছর ক্যালেন্ডারের নিয়ম, টাইম অ্যান্ড টাইড নেভার স্টপ, আমরা প্রত্যেকে জানি। কিন্তু আজকে যে মাটা তার মেয়েকে হারিয়েছে, তার একটা স্বপ্ন ছিল, সেই স্বপ্নটার গলা টিপে হত্যা করা হয়েছে। ফোন রয়েছেন আমাদের সঙ্গে কেউ একজন, দেখি কে রয়েছেন, কি শেয়ার করছেন, কে রয়েছেন। নমস্কার, হ্যালো, আপনি রয়েছেন আমাদের সঙ্গে লাঞ্চ বক্সে, বলুন। নমস্কার। নমস্কার, বলুন। হ্যালো। হ্যাঁ, আমরা শুনছি, বলুন। হ্যালো, শুনছি, প্লিজ। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। হ্যাঁ, নামটা বলুন। আর টিভি সাউন্ডটা আগে অফ করুন, টাইমটা খুব কমে এসছে। আশুতোষ জানা। হ্যাঁ, এবার বলুন, টিভি সাউন্ড বন্ধ করে বলুন প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনি যে বলছেন এই যে নারীর সুরক্ষিত, যে কি শুধু কি দেখা ছেলেদের দোষ, নারীদের কি দোষ নেই? আজ একটু বলুন না কি দোষ, বলুন। এবার থেমে গেলেন কেন, বলুন। হ্যাঁ, নারীদেরও তো তাদের নিজেদেরও তো না, আপনার কথাটা কেটে যাচ্ছে, আপনি একটু ঠিক করে বলুন, টিভি সাউন্ডটা মিউট করে। কি দোষ আপনি বলুন না, এটা তো একটা ওপেন প্ল্যাটফর্ম, আলোচনা হচ্ছে, প্লিজ বলুন, আমরা চেষ্টা করব রেকটিফাই করার। টিভির সাউন্ড শুনতে শুনতে কথা বলা যাবে না, নয় আমার সঙ্গে কথা বলে, নয় টিভিতে রেখে দিন। বলুন। আচ্ছা, সবই হ্যাঁ, বলুন। ছেলেদের, তিনি যে বললেন যে ছেলেদের দোষ, না না, ছেলে না, মেয়েদের দোষ, বলুন। ছেলেদের দোষ না না, মেয়েদের দোষ বলুন, কি কি দোষ। মেয়েদেরও তো নিজেরা তাদের সম্মান তাদেরকে বজায় রাখতে হবে, কেননা আমি যেখানে এখানে আছি আমাদের গ্রামে, এখন যে মেয়েরা যেভাবে যেভাবে সেভাবে তো মেয়েরা তো তারা তো কোনো সম্মানই করছে না কাউকে, কোনো তারা ছেলে কাউকে সম্মান করছে না। আচ্ছা, হ্যাঁ, যেভাবে পোশাক আশাক পড়ছে, আর ওসব কি ইয়ে করা উচিত? দাদা, শুধু পোশাক আশাককে কি দায়ী করলে হবে? হ্যাঁ, বিদেশের ছবিটা যে দাঁড়ান, এই বিদেশ আর দেশের ছবিটা না কিছুটা আমার মেট্রো আর লোকাল ট্রেনের মতো মনে হয়। আপনি শুনুন আমার কথা, বিদেশের ছবিটা আর আমাদের দেশের ছবিটা, বিদেশে আমরা খোলামোলা পোশাক দেখতে খুব অভ্যস্ত, দেশের বা আমাদের বঙ্গের মাটির কিছু নারীরা একটু ওয়ান পিস পরে হাঁটলে তখন যেন চোখ টেটিয়ে যায়। এটা ঠিক লোকাল ট্রেন আর মেট্রো ট্রেনের মতো মনে হয়। মেট্রোতে খুব রুলস মানবো, লোকাল ট্রেনে উঠলে সেখানে ফেলোপিক আরশোলা চলে আসুক, খাবার দাবার পরে নোংরা করে দাও। কেন দাদা, মানসিকতা কবে বদলাবে? ছেলেদের তো দোষ দিলে হবে না। একটু বলুন না, আপনারা আমাদের সিনিয়র, প্লিজ সাজেশন দিন, বলুন না, আপনারা আমাদের অভিভাবক, বলুন। ছেলেদের তো পুরোটা দোষ দিলে হবে না, ছেলেদের এখন আইন সব কিছু করে দিচ্ছে। আমরা তো দেখছি এখানে মিথ্যে কেসে ছেলেদেরকে ফাঁসানো হয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা মিথ্যে বলছে, কিন্তু মেয়েদের মনে হচ্ছে সত্যি বলছে। দোষ গুণের দাড়িপাল্লা আলাদা রেখে এবার বলুন কি করা উচিত, বলুন। এবারই মেয়েদেরকেও সচেতন হবে, ছেলেদেরকেও সচেতন করাতে হবে। কিভাবে? মেয়েদেরও কিছুটা সচেতন করাতে হবে। কিভাবে? আমি জানতে চাইছি। দোষ দিলে মানা যাবে না। আমি জানতে চাইছি কিভাবে, প্লিজ আমাদের একটু বলুন, আমাদের সকল দর্শক শুনছে আপনার কথা। হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি। আপনার মতামত গুরুত্বপূর্ণ, অবশ্যই প্রত্যেকের মতামত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। দেখুন, সময়টা ফুরিয়ে আসছে, আরও অনেকের সঙ্গে হয়তো কথা বলার খুব ইচ্ছা ছিল, যদি সম্ভব হয় কোনো একদিন হয়তো আবার আমি এই ধরনের প্রোগ্রাম নিয়ে আসার চেষ্টা করব। তবে আমরা প্রতিদিন এক একটা বিষয়ের উপর একটু চর্চা করার চেষ্টা করছি, আপনাদের সঙ্গে কথা বলছি। দেখুন, আমরা প্রত্যেকেই এক। এবার বিষয় হচ্ছে, আমি বরাবর একটা জিনিস বিশ্লেষণ করি, একটা কথা আছে না, চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যা নিজের ঘর থেকে তৈরি হয়। দেখুন, আগে নিজেকে ঠিক রাখা দরকার। এই কে দোষী না, কে অপরাধ করেছে কে অপরাধ করেনি, ও ভালো আমি খারাপ, বা আমি ভালো ওই খারাপ, এই দাড়িপাল্লাটাকে একটু সরিয়ে রাখুন না, বড্ড পাল্লাটা ভারী হয়ে যাচ্ছে। এটাকে এবার একটু সাইডে রেখে, এটাই আমাদের বদলের প্রয়োজন, এই মানসিকতাটাকে দূরে রেখে আসুন নতুন বদলের এই বাংলায়, আবারও বলছি, বদলের এই নতুন বাংলায় একটা নতুন ছবি আনি।
পোশাক আশাককেও সবসময় কাঠগড়ায় দাঁড় না করিয়ে অবশ্যই প্রত্যেকের মধ্যে একটা সচেতনতা বোধ, একটা সুস্থ মানসিকতার বিকাশ হোক। এবার বদলানো দরকার। আজ যদি না বদলাই আর কবে বদলাবো? দেখতে দেখতে 21 শতক পার করে ফেলেছি আমরা। সময়টা বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে গেল। অনেকের সঙ্গে গল্প করা বাকি রয়ে গেল। আর আমি জানি আমার সঙ্গে কথা বলতে হতে হয়তো দুপুরে খাওয়াটাও, লাঞ্চটা সেরেই ফেলেছেন। আমার লাঞ্চ বক্সটা আজকে গুটিয়ে নিচ্ছি। আবার ফিরবো কোনো একদিন। আমাদের পরবর্তী বন্ধুরাও থাকবে। সঙ্গে থাকুন। টাটা, বাই, ভালো থাকুন।